নির্বাচন। এই তিনটি নির্বাচন আমরা দেখেছি বাংলাদেশে একপাক্ষিক নির্বাচন হতে। 90-এর আগে পর্যন্ত কি হয়েছে এগুলো তো মানে হিসাবের বাইরে, কারণ একেবারে পরপর দুইটা সময়, দীর্ঘ সময় সামরিক শাসন, সেই শাসন আমলে কি হয়েছে না হয়েছে এগুলো আমরা সবাই জানি। যে সময়ে আমরা দেখেছি যে এরশাদ শাসন আমল ছিল, তার আগে জিয়াউর রহমান শাসন করেছেন, সেই সময়ের কথা বাদ, কিন্তু যখন থেকে গণতান্ত্রিক অবস্থা আমরা আবার ফিরে পেলাম 91 থেকে, তারপরে 96-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচন এবং 2014 এবং 24-এর এই তিনটা নির্বাচন নিয়ে সব থেকে বেশি বিতর্ক হয় এবং অভিযোগ রয়েছে যে এই তিনটা নির্বাচনই, একটা নির্বাচনে বিএনপি 15ই ফেব্রুয়ারির যে বিতর্কিত নির্বাচন, তারপরে এক মাসও তারা টিকতে পারেনি, এরপরে 24 এবং 14-র নির্বাচন, এটা প্রধান বিরোধী দল অর্থাৎ দ্বিতীয় যে প্রধান শক্তি সেই শক্তিকে বাদ দিয়ে নির্বাচন হওয়ার ব্যাপারটা দেখেছি। সেই নির্বাচনকে একপাক্ষিক নির্বাচন হিসেবে বলা যায়। বিতর্কিত নির্বাচন 2018 নির্বাচনকেও বলা হয়ে থাকে, যদিও সেই নির্বাচনে জামাত এবং বিএনপি, জামাতের সেই সময় নিবন্ধন বাতিল ছিল, তারা বিএনপির ধানের শীষে ভোট করেছিল, বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেই নির্বাচনে রাতের ভোট হয়েছিল, সেরকম অভিযোগ তো রয়েছেই। এই যে একপাক্ষিক নির্বাচন, সেই একপাক্ষিক নির্বাচনের দিকে আবারও বর্তমান সরকার যাচ্ছে কিনা সেই আলোচনা তুঙ্গে উঠেছে এবং সেই আলোচনাকে আরও বেশি উস্কে দিচ্ছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। তারা এমনভাবে তাদের ন্যারেটিভ প্রতিষ্ঠিত করছেন যে একপাক্ষিক নির্বাচনই করতে হবে এবং একপাক্ষিক নির্বাচন করেই এই নির্বাচন বৈধ হবে। এর আগের দুই সরকারও ঠিক একই রকম ভেবেছিল যে একপাক্ষিক নির্বাচন হবে এবং একপাক্ষিক নির্বাচন হলেই বৈধ হবে। বিবিসি বাংলায় এটা নিয়ে একটা নিউজ করেছে, সেই নিউজে তারা তুলে আনার চেষ্টা করেছে যে এই একপাক্ষিক নির্বাচন, সব থেকে বেশি আলোচনা তো এখন হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের একপাক্ষিক নির্বাচনকে কেন্দ্র করে, সেটার সঙ্গে এখনকার অবস্থা তুলনা করে তারা তুলে এনেছে কিছু বিষয়, যেখানে তারা মোটা দাগে বলতে চাচ্ছে যে শেখ হাসিনার আমলে যে ঘটনাগুলো ঘটেছিল, যে ঘটনার জন্য আমরা তাদেরকে সব থেকে বেশি সমালোচনা করি, এই সরকারও একই পথে হাঁটতে চলেছে। কি বলছে বিবিসি একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও কি একপাক্ষিক নির্বাচন হতে চলেছে কিনা। বিবিসি বাংলা এটা নিয়ে নিউজ যেটা করেছে তার শিরোনাম দিয়েছে এমন, আবারও কি একপক্ষীয় নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। সেটা বলতে গিয়েই তারা বলছে যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে, নাকি আবারও আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনের মতো এক পক্ষকে বাদ দিয়ে, তিনটি নির্বাচন বলেছে, এটা আসলে দুইটি নির্বাচন হবে, 2018 সালে বিএনপি অংশগ্রহণ করেছিল, তাই একপাক্ষিক নির্বাচন ওই রকম হবে কিনা সেই আলোচনা রাজনৈতিক মহলে ক্রমশ বাড়ছে বলে বিবিসি বলছে। যদিও গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিনের মিত্র জামাত এবং বিএনপি এখন পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। ছোট ছোট অনেক দলই এখন এই দুই বলয়ে বিভক্ত। তারপরেও ভোটের রাজনীতিতে এদের সবারই দীর্ঘকালীন যে পরিচিতি ছিল সেটা হচ্ছে যে আওয়ামী বিরোধী হিসেবেই তারা পরিচিত ছিল। আওয়ামী বিরোধীদের মধ্যেই এখন নানা রকমের বিরোধিতা, নানা ধরনের ভাগ বাটোয়ারা দেখা যাচ্ছে, সেই কথা বিবিসি বলছে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন এবং পুরনো কোনো রাজনৈতিক দল বলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যাবে না। আবার কোনো দল বলছে বিচারের আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দল কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর সেটি হলে সামনের নির্বাচনটিতে শুধুমাত্র আওয়ামী লীগ বিরোধীদেরই দেখা যাবে, অর্থাৎ একপাক্ষিক নির্বাচন হবে, তেমনই পরিবেশ তৈরি হয়েছে। আওয়ামী লীগ আমলে যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা বিবিসি বলছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আমলে যে একপাক্ষিক নির্বাচনের কথা সমালোচনা হয়, অর্থাৎ 2014 এবং 24-এ যে একপাক্ষিক নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে নিষিদ্ধ করে কিংবা সরকারি নির্বাহী আদেশে কিংবা আদালতের মাধ্যমে কোনো ধরনের তাদের উপরে নিষেধাজ্ঞা দিয়ে তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে বাধ্য করেনি। বিএনপি রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগ সরকার
সরকারের অধীনে তারা নির্বাচন করবে না, যে কারণে বিএনপি নির্বাচন বয়কট করেছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ কিন্তু বিএনপিকে নিবন্ধন বাতিল, নিবন্ধন স্থগিত করা কিংবা কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেয়া, যেটা এখন আওয়ামী লীগের উপরে ঘটেছে, সেই রকম কোনো কার্যক্রম আওয়ামী লীগ করেনি। বিএনপি নির্বাচন করেনি নিজের ইচ্ছায়, ইচ্ছা করলে তারা নির্বাচন করতে পারত। কিন্তু এখন যেটা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং নিবন্ধন স্থগিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ সরকার আওয়ামী লীগ যেন নির্বাচন করতে না পারে তার বন্দোবস্ত সরকার থেকেই নিশ্চিত করেছে। আওয়ামী লীগ চাইলেই নির্বাচন করতে পারবে না। এই দুটো ঘটনাকে একটা বড় পার্থক্য হিসেবে দেখছে বিবিসি। 2018 নির্বাচনের কথা বলছে যে সেই সময় জামাতের নিবন্ধন বাতিল হয়েছিল, সেই জামাত বিএনপির সাথে জোট করে তারা ধানের শীষে ভোট করেছিল। কিন্তু এবার অন্তর্বর্তী সরকার নিজে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং এর সূত্র ধরে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। যেটা বলছিলাম, একজন নির্বাচন কমিশনার সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের বলেছেন, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত। স্থগিত দল মানে তাদের সকল কার্যক্রম স্থগিত, তাই আগামী নির্বাচনে অংশগ্রহণ তারা করতে পারবে না। তবে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করে নির্বাচন থেকে বিরত রাখার দাবির মধ্যে ভিন্ন কিছু থাকতে পারে এমন আশঙ্কার কথাও বিশ্লেষকদের কেউ কেউ বলছেন। প্রশ্ন উঠেছে, এখন যারা আওয়ামী লীগ এবং সমমনা সব দলকে নির্বাচনে বাইরে রাখার দাবি করছে, শেষ মুহূর্তে তারাও যদি বিভিন্ন দাবি তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ায়, তখন সেই নির্বাচনের কি হবে? যেটা আমরা লক্ষ্য করছি, বিভিন্ন দলের বিভিন্ন দাবি, বিভিন্ন প্রেক্ষাপট, সেরকম অবস্থা যদি নির্বাচনের আগে দেখা গেল যে আরও কিছু দল বলল যে আমরা নির্বাচন করব না, তখন কি অবস্থা হবে? প্রসঙ্গত, সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির শুরুতেই নির্বাচন হওয়ার কথা, যেটা আশঙ্কা তৈরি হয়েছে যে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা। প্রধান নির্বাচন কমিশনার বিবিসিকে বলেছেন যে প্রার্থী হিসেবে না হলেও আওয়ামী লীগের ভোটারদের বড় অংশ ভোটার হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা একটা মোটামুটি হাস্যকর মন্তব্য। ভোটার হিসেবে তার ইচ্ছা হলে সে ভোট দিবে, না হলে না দিবে, সেটা তো তার ব্যাপার, সেটা নিয়ে তো মন্তব্য করার কিছু নেই। তিনি ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে যারা ভোট করবে তাদের তো অনুসারী থাকবে, ব্যক্তিগত অনুসারী, ব্যক্তিগত পছন্দ, সেই ক্ষেত্রে অনেকেই ভোট দিতে আসবে। এই মন্তব্য, এই মতামত প্রধান নির্বাচন কমিশনার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। কোন দলের কি অবস্থান এই ব্যাপারে, রাজনৈতিক অবস্থান ব্যাপারে বিবিসি বলছে, বাংলাদেশে ভোটের রাজনীতি দীর্ঘকাল ধরেই বিশ্লেষকদের কাছে আওয়ামী এবং আওয়ামী বিরোধী এই দুই ভাগে বিভক্ত। কিন্তু 2024 সালের আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পরে ব্যাপারটা উল্টে গেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আইনে সংশোধন এনে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি নির্বাচন করতে পারবে না, এমনকি বিদেশে পালিয়ে থাকলে সেই ব্যক্তি ভোটও দিতে পারবে না। এছাড়া সাম্প্রতিক মামলায় পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা, এটা ওটা অনেক কিছু তারা বলছে। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপি ছাড়াও দলটির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে, যে কারণে তারা দেশে বিদেশে পালিয়ে আছে। তারাও ভোটে অংশগ্রহণ এবং ভোট দিতেও পারবে না। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত রাজনৈতিক দল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন শুক্রবার বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও অংশগ্রহণের সুযোগ দেয়া যাবে না। গতকালকে নুরুল হক নূর বলেন যে নির্বাচনের আগে জাতীয় পার্টি সম্পর্কে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে। সাবেক যে কথা বললাম, এই নির্বাচনে এই তিন দলের অংশ নেওয়ার সুযোগের প্রশ্নে একই মনোভাব প্রকাশ করেছেন জামাত ইসলামী। অর্থাৎ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, এই ব্যাপারে জামাতও চাই যে তারা যেন অংশগ্রহণ করতে না পারে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের তিনি বলেছেন, 24-এর গণহত্যা সহ ঘটনাবলীর পর এদের এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয়। আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে, একই সাথে জাতীয় পার্টি এবং 14 দলও ফ্যাসিবাদ তৈরির জন্য দায়ী, তাদের নির্বাচনে
অংশ নেওয়ার কোনো সুযোগ নেই, এমনটা তিনি বলেছেন। অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল কাউকেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং সরকার নিজেই প্রতিবন্ধকতা তৈরি করবে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। কিন্তু আওয়ামী লীগ সময়ে যে অভিযোগ, যে একপাক্ষিক নির্বাচন করার অভিযোগ, সেখানে আওয়ামী লীগ সরকার কোনো দলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেনি। সেই দলগুলোর বরং আওয়ামী লীগ সরকারের আমলে সর্বশেষ যে 2024-এর নির্বাচন, সেখানেও 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি তারা প্রতিবাদ স্বরূপ যে সরকারের অধীনে, রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন করবে না, এই কারণে তারা নির্বাচন থেকে বিরত থেকেছে। কিন্তু এখন সরকার থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না এমন আদেশ জারি করা হচ্ছে। এই পার্থক্যটাই বিবিসি বলার চেষ্টা করছে। এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়টি নির্ধারিত হোক, আদালতকে সিদ্ধান্ত নিতে দেয়া হোক, এই কথা বলছে আবার বিএনপির অবস্থান, মানে নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করা হবে না। যদিও তাদের অবস্থানের কোনো স্থিতাবস্থা আমরা দেখছি না, তারা যে এক অবস্থানে থাকছে সেটা বলা যাবে না। কারণ আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয়, নিষেধাজ্ঞা দেওয়া হয়, তখন সেটাকে বিএনপি স্বাগত জানিয়েছিল এবং বিএনপি বলেছিল আমরা তো বহু আগেই লিখিতভাবে তাদেরকে বলেছি, সরকারকে বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তখন কিন্তু তারা এর প্রতিবাদ করেনি। কিন্তু অন্য সময় তার আগে এবং এখনো বিভিন্নভাবে তারা বলার চেষ্টা করে নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ করা হোক, এটা আমরা চাই না, কিন্তু সরকারের সিদ্ধান্তকে আবার স্বাগত জানিয়েছিল। এই যে বিএনপির দ্বৈত অবস্থান, এই দ্বৈত অবস্থানও আগামীতে নির্বাচনী কৌশলের ক্ষেত্রে তাদের জন্য একটা সংকট তৈরি করতে পারে, এরকমটাও অনেকে বলছেন। যেটা বললাম একটু আগে যে আওয়ামী লীগ আমলে 2024 সালে একতরফা নির্বাচনেও 28টি নিবন্ধিত দল অংশ নিয়েছিল, বিএনপি এবং সমমনা দলগুলো বর্জন করেছিল। কিন্তু এবার আমরা দেখলাম যে জুলাই সনদে স্বাক্ষর করা দলের সংখ্যা, নিবন্ধিত দলের সংখ্যা মাত্র 20টি। 53টি, গতকালকে একটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, মোট নিবন্ধিত দল 53টি। তার আগে পর্যন্ত 52টা ছিল। 52টা দলের 32টা দলকে, নিবন্ধিত দলকে বাইরে রেখে সরকার যে ঐক্যের কথা বলছে, সেই ঐক্যটা একেবারে স্পষ্ট যে একপাক্ষিক ব্যাপার, সেটা মানে বিভিন্নভাবে উঠে আসছে এবং বিশ্লেষকরা বিবিসিকে তেমনটাই বলছেন। রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, ফৌজদারি অপরাধী দণ্ডিত না হলে বা আদালত কর্তৃক নিষিদ্ধ না হলে যে কোনো ব্যক্তির নির্বাচনের অধিকার আছে। অর্থাৎ সরকার যে নিয়ম করেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট হলেই সে নির্বাচন আর করতে পারবে না, কোনো পদে থাকতে পারবে না, সরকারি চাকরিতে থাকতে পারবে না, এই আইনটাকে কালো আইন বলা হচ্ছে বিভিন্নভাবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক তিনিও বলছেন যে ফৌজদারি অপরাধে দণ্ডিত না হওয়া পর্যন্ত যে কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণ করা, ভোট দেয়া সব অধিকারী আছে। এমনকি আসামির ক্ষেত্রেও, মানে সে যদি জেলে না থাকে তাহলে তার ভোট দেওয়ার অধিকার রয়েছে, এমনটাও মানে দণ্ডিত আসামির ক্ষেত্রে সেটা তিনি বলছেন। তিনি বলছেন যে কিন্তু বাকি সবার নির্বাচনে অংশগ্রহণ করার উচিত ছিল, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, বিচারে যারা দণ্ডিত হবে তাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়া ব্যাপার হতে পারে, কিন্তু বাকি সবার নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচনী কার্যক্রমের সঙ্গে অংশগ্রহণ করা, এই অধিকার রয়েছে বলে তিনি বলছেন। আমার মনে হয় ঢালাওভাবে বিভিন্ন দলকে নিষিদ্ধ করার দাবির মধ্যে বিএনপিকে ফাঁদে ফেলার একটি কৌশল কাজ করছে। অর্থাৎ এই যে কার্যক্রমগুলো চলছে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল, সেখানে বিএনপিকে এক ধরনের ফাঁদে ফেলার প্রক্রিয়া চলছে, সেটাও তিনি বলছেন। এটা কিন্তু মনে হচ্ছে ব্যক্তিগতভাবে আমারও, নানা রকম কার্যক্রম এবং বিএনপির যে মানে এক ধরনের দোদুল্যমান রাজনৈতিক অবস্থান, সেই দোদুল্যমান রাজনৈতিক অবস্থানের কারণে বিএনপি রাজনৈতিকভাবে বিপদের মুখোমুখি হতে পারে, এমনটাও আশঙ্কা করা হচ্ছে। তার মতে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল বা তাদের সমমনা দলগুলোকে বাদ দেওয়ার পর বিএনপি বিরোধী দলগুলো যদি বিভিন্ন দাবি সামনে এনে নির্বাচন পিছিয়ে দিতে চায়, তখন আসলে কিছুই করার থাকবে না। অর্থাৎ একপক্ষীয় নির্বাচনের সমস্ত প্ল্যান আটা যে হচ্ছে সেটা তারা বলছে। একপক্ষীয় নির্বাচনের যে আভাস, সেই প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে দ্বিদলীয় বা বহুদলীয় গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে 1991 থেকে 2008 পর্যন্ত, মাঝখানে 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচনটা বাদ দিয়ে। 91 ও আগে 2008-এর পরে সব নির্বাচনই একপক্ষীয় হয়েছে, এটা তাদের মত।
তার বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ নিজেই বহুদলীয় নির্বাচনের সুযোগ ধ্বংস করেছে। জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ ও তার সহযোগীরা স্বাভাবিক প্রক্রিয়ায় ব্রাত্য হয়ে পড়েছে। রাষ্ট্র পরিচালনার সুযোগ বিভিন্ন গোষ্ঠীর কাছে যুদ্ধের মতো প্রতিযোগিতা। এখন আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি 14 দলকে বাইরে রাখার কথা বলা হচ্ছে। আবার তারা কামব্যাক করলেও তেমনটাই হবে। অর্থাৎ আওয়ামী লীগ যদি আবার কামব্যাক করে তাহলে এখন যা করা হচ্ছে পরবর্তীতে ঠিক আওয়ামী লীগ সেই একই কাজটা করবে, সেটা তারা বলছেন। সিনিয়র সাংবাদিক এবং বিশ্লেষক মোজাম্মেল হোসেন মঞ্জু তিনি বলছেন, নির্বাচন একতরফাই হবে কিনা সেটা এখনই বলা কঠিন, তবে নির্বাচন হতে হবে পুরোপুরি অংশগ্রহণমূলক। যারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, তাদের শাস্তি দেওয়া হোক, সেটা বলছেন। ওদিকে সম্প্রতি প্রফেসর ইউনূসকে যে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন চিঠি দিয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিভিন্ন নিপীড়ন, নির্যাতন, সাংবাদিক হেনস্থা, এই মানবাধিকার লঙ্ঘন, এই ব্যাপারগুলো যেটা বলেছে সেটা প্রফেসর ইউনূসের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। আওয়ামী লীগের যে সমর্থক গোষ্ঠী তারা সবাই যে ভোটে আসবে, ভোট দেবে, এমন প্রশ্নের জবাবে একজন বলেছেন যে আমি তো আশা করি তারা আসবে, এদের সমর্থক গোষ্ঠী আছে, তারা যে একেবারেই আসবে না এটা আমি মনে করি না। লার্জ নাম্বার অফ দেম পার্টিসিপেট ইন দ্য ইলেকশন নট অ্যাজ এ ক্যান্ডিডেট বাট অ্যাজ এ ভোটার। এটা নির্বাচন কমিশনারের কথা। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি বলছেন যে পার্টিসিপেন্ট হিসেবে না আসলেও অ্যাজ এ ভোটার তারা আসবে, এই তত্ত্ব তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। যাই হোক, সব মিলিয়ে বিবিসির যে প্রতিবেদন, সেই প্রতিবেদন বলছে যে একপাক্ষিক নির্বাচনের আয়োজনটা চূড়ান্ত হয়ে গেছে এবং এই আয়োজনের মধ্যে আরও ঘটনা ঘটতে পারে। সেখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকেও নানা ধরনের ফাঁদে পড়তে হতে পারে। বিএনপি হয়তো এখনও সেই ব্যাপারগুলো টের পাচ্ছে না, টের পেলে হয়তো শেষ সময়ে তারা কুলিয়ে উঠতে পারবে কিনা সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ রয়েছে। দর্শক, আপনার কি মনে হয়?